আজ মহানবমী, সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ মা দুর্গা নবরূপের মধ্যে সিদ্ধিদাত্রী রূপে আমাদের সামনে বিরাজমান। বৈদিক সাহিত্য মতে তিনি শক্তির, স্বাধীনতা ও সংকল্পের প্রতীক, যাহা সমস্ত বন্ধনের ঊর্ধ্বে এবং যাহার প্রসার অনন্ত অবিরাম এবং যাহার বাস্তবিকতা দৈনন্দিন জীবনের কর্মের, চিন্তার ও মানবিকতার প্রতিরূপ। মায়ের প্রতিমার উপরে সামান্য বাদিকে শিবের মুখ, মাটির নয় ছবিতে সুপ্ত শক্তির প্রতীক, আর মা দুর্গা সক্রিয় শক্তি। তাৎপর্য, প্রতি ব্যক্তির মধ্যে লুকিয়ে আছে অসীম শক্তি। পুজোর উদ্দেশ্য শক্তি সাধনা, নিজের সুপ্ত শক্তিকে জাগানো। তাই বোধন শুধু মায়ের নয়, আমাদের সবারই জেগে ওঠা। কিন্তু কিভাবে, কি রূপে এই শক্তির প্রকাশ ঘটাতে হবে, এটাই দেখা যায় চার ভাই বোনের মাধ্যমে: লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ। আর তাদের বাহনের প্রতীকে। সরস্বতী জ্ঞান শক্তির দেবী, জ্ঞানের স্রষ্টা। আমরা স্কুল কলেজে জ্ঞান সংগ্রহ করি, সৃষ্টি করি না। তাই আমাদের বিদ্যা, জ্ঞান, পাণ্ডিত্য সব ধার করা সম্ভব। টেপ রেকর্ডার হয়ে উঠি আমরা, নতুন সমস্যায় প্রয়োগ করি পুরনো সমাধান, নতুন প্রশ্নে দিই পুরনো উত্তর। তাই সংকট দূর হয় না। জ্ঞান সংগ্রাহক থেকে জ্ঞান উৎপাদক হয়ে উঠতে হবে আমাদের, না হলে কম্পিউটার রোবট বাতিল করে দেবে মানুষকে। মা সরস্বতী এটাই শেখাচ্ছেন। তার বাহন রাজহাঁস। হাঁস মাটিতে হাঁটে, জলে সাঁতার কাটে, আকাশে ওড়ে, স্থলে জলে আকাশে তার গতি। কিন্তু আমাদের জ্ঞান বুদ্ধি সংকীর্ণ। ফিজিক্সের পণ্ডিত হলে অর্থনীতি বুঝি না, সাহিত্যের ছাত্র হলে বায়োলজিতে উৎসাহ নেই, গণিতের ডক্টরেট হলে আধুনিক কবিতায় আনন্দ পায় না। আমি শুধু মাটিতে হাঁটি, কিংবা জলে ভাসি বা আকাশে উড়ি, মুক্তির পথ, রাজহাঁস হওয়া। মানব চেতনা যে নানাভাবে আত্মপ্রকাশ করে নানা রূপে, সে বিষয়ে সচেতন হতে হবে। আনন্দ অনুভব করা, এই তো চিত্ত মুক্তির পথ। শ্রীরামকৃষ্ণ তাই বলতেন, যাবৎ বাঁচি তাবৎ শিখি। লক্ষ্মী সম্পদের দেবী, স্রষ্টা। জ্ঞানের মতো সম্পদ সৃষ্টি করতে হয় ব্যক্তি জীবনে। আজকের সমস্যা, আমরা বাবু চাকরি চাই, বুদ্ধিজীবী হওয়ার খুব শখ। টিভিতে, কাগজে, ক্যান্টিনে উপদেশ দেব অন্যদের, কিন্তু নিজে কাজ করব না। নিজে সম্পদ সৃষ্টি করি না, অন্যের সম্পদে বড় হতে চাই। কেউ বা নতুন চিন্তা করে, কিন্তু বাস্তবে তার প্রয়োগ করে দেখায় না। মা লক্ষ্মীর পথে আমরা ব্যক্তি জীবনে যদি সম্পদ স্রষ্টা হয়ে উঠি, তবেই পুজো সার্থক। মা লক্ষ্মীর বাহন পেঁচা, পশু পাখির মেরুদণ্ড, জমির সমান্তরাল। শুধু পেঁচাই সোজা হয়ে বসে, মেরুদণ্ড ভার্টিকাল রেখে। অর্থাৎ সততাকে আশ্রয় করে সম্পদ সৃষ্টি করতে হবে খরচে, না হলে দেখা দেবে দুর্নীতি। অন্য সব পেঁচা নানা রঙের, কিন্তু লক্ষ্মী পেঁচা সদা। কার্তিক দেব সেনাপতি, সৌর্যের দেবতা, তিনি আমাদের শেখাচ্ছেন সবল হতে। আমরা দুর্বল বলেই তো দুঃখ পাই, হেরে যাই, অন্যায় সহ্য করি। পুজোর উদ্দেশ্য শক্তিশালী হয়ে ওঠা। তার বাহন ময়ূর, সুন্দর পাখি। কেন এমন বাহন? সৌর্য তো গন্ডা মাফিয়াও আছে, কিন্তু সেই শক্তি কুৎসিত, অত্যাচারী। এখানে ইঙ্গিত দেওয়া হচ্ছে সৌর্য যেন সুন্দর হয়, সমাজের কল্যাণে প্রয়োগ করতে হবে। গণেশ বা গণপতি, জনগণের শক্তির প্রতীক তিনি। দুর্গাপুজোর উদ্দেশ্য শুধু নিজের বিদ্যা, সম্পদ, শৌর্যের জন্য নয়, মানুষের জন্য। নিজের পাণ্ডিত্য, সম্পদ, ক্ষমতা ও শক্তিকে ছাড়িয়ে দিতে হবে মানুষের মাঝে। এটাই গণেশের তাৎপর্য। তার বাহন ইঁদুর। কেন? ইঁদুর ছোট্ট পাখি, কিন্তু দক্ষ নিজের কাজে। খাবার খোঁজা, দৌড়ানো, লম্বা সুড়ঙ্গ খুঁড়ে থাকার ব্যবস্থা, দিনে রাতে শিকারের দক্ষ। সাধারণ মানুষ, বিশেষত গরিব, তারাও তেমনি কোনো না কোনো বিষয় নিয়ে দক্ষ। তাদের সেই শক্তিকে আরো জাগিয়ে তুলতে হবে, সশক্তিকরণ দরকার। তাহলে জনগণের, সমাজের উন্নতি হবে,
সমাজ শক্তিশালী হবে। এভাবে দুর্গাপুজোর বহুমাত্রিক রূপ দেখানো হয়েছে প্রতিমার মাধ্যমে। মানুষকে সচেতন করার চেষ্টা করেছেন সাধকেরা। এই পুরো ছবিটা মনে রাখলে আজকের পুজো, সবার পুজো আমাদের সার্থক হবে। দেবতাদের সমবেত শক্তির ফলে মায়ের আবির্ভাব, অর্থাৎ ঐক্যই শক্তি। আজ সমাজে ভালো লোকেরা, সৎ মানুষেরা কেন নিজেদের অসহায় মনে করে? কারণ তারা ঐক্যবদ্ধ নয়। যেখানে অসৎ লোকেরা দলবদ্ধ। চণ্ডীর তাৎপর্য এটাই, সঙ্ঘে শক্তি কালেও যুগে, অর্থাৎ কলিযুগে সংঘবদ্ধ হলেই শক্তি। মায়ের হাতে অস্ত্র কেন? কারণ ভালো লোকদের হাতেই অস্ত্র থাকা দরকার, তারাই সঠিক প্রয়োগ করতে সক্ষম। অসৎ লোকের হাতে অস্ত্র সমাজের পক্ষে ক্ষতিকর। শিবের তেজে সৃষ্টি হলো মায়ের মুখ। শিব সারাক্ষণ ধ্যানস্থ, অর্থাৎ কঠিন পরিস্থিতি এলে শান্ত মনে তার মোকাবিলা করতে হয়। এটাই শিক্ষা দেওয়া হচ্ছে এখানে। বিষ্ণু তেজে মায়ের হাত, বিষ্ণু স্থিতি বা পালনের দেবতা। এর তাৎপর্য আমাদের কর্মের দ্বারা জগতের বা সমাজের কি কোনো উপকার হচ্ছে, অথবা শুধু নিজের জন্যই কাজ করি? যদি অন্যদের উপকারের জন্য হয় তবে তা দিব্য কর্ম। ব্রহ্মার তেজে মায়ের পা, চলতে হয় পদক্ষেপ নিতে নিতে। ব্রহ্মা সৃষ্টির দেবতা, কিন্তু আমাদের পদক্ষেপ বা কাজ কি সৃজনশীল? চণ্ডীর উপদেশ গতানুগতিক কাজের উপরে উঠে সৃষ্টিশীল হও। শিব নিজের শুল দিলেন মাকে, ত্রিশূল অর্থাৎ সত্য, রজ, তম। এই তিনের উপরে উঠতে পারলেই প্রকৃত জ্ঞান লাভ হবে। দণ্ডের এক মুখে ত্রিশূল, অন্য মুখে এক শূল। জগতের এই দুই রূপ, একদিকে ত্রিগুণের খেলা, অন্যদিকে অদ্বৈত অনুভব। মহিষাসুর ত্রিগুণে মত্ত ছিল বলে মা তাকে এক শূল দিয়ে মুক্তি দিলেন। বিষ্ণু নিজের চক্র দিলেন মাকে। চক্র অর্থাৎ সংসারের আবর্তন। চক্র সবসময় ঘুরছে, পরিস্থিতি বদলাচ্ছে সর্বদা, কিন্তু চক্রের মাঝে যে ছিদ্র, ওই কেন্দ্রে আঙুল রাখলে স্থির থাকা যায়। চণ্ডীর উপদেশ শ্রী রামকৃষ্ণের মতোই। বুড়ি ছুঁয়ে খেলা করো, বাসা পাকড়ে রং দেখো, অর্থাৎ ঈশ্বরকে ধরে কাজ করো। ব্রহ্মা মালা দিলেন। এই মালা ফুলের নয়, রুদ্রাক্ষের মালা, সাধনার মালা। তাৎপর্য মানুষের জীবন এক সাধনা। পশু জন্ম থেকেই পশু, পাখি ডিম ফুটে বাইরে বেরিয়েই পাখি, কিন্তু মানুষ জন্মের পর এক জীব মাত্র। তাকে সাধনা করতে হয় মনুষ্যত্ব লাভের জন্য। এই কথারই ইঙ্গিত চণ্ডীতে। আমরা পুজোর সময় ঘট, চাঁদমালা, ধুনুচি প্রভৃতি সরঞ্জাম ব্যবহার করে থাকি। চাঁদমালার অর্থ হলো সৃজনশীলতা। প্রত্যেক মানুষকে প্রতি মুহূর্তে সৃজনশীল হওয়া দরকার ও সামনের দিকে অগ্রসর হওয়া প্রয়োজন। ধুনুচি আরতির সময় ব্যবহার করা হয় এবং এটি একটি প্রাচীন রীতি। পূর্বে এই আরতি প্রদান একমাত্র পুরুষেরাই করতেন, কিন্তু বর্তমানে নারী পুরুষ নির্বিশেষে সকলেই এই আরতি করে থাকেন। এর মধ্যে ব্যবহৃত ধুনো পরিবেশকে শুদ্ধ করে এবং এই আরতির মাধ্যমে মানুষের মনের এবং আত্মার শুদ্ধি হয়। মাতৃ প্রতিমার সামনে ঘট রাখা হয় কেন? ওই ঘট হলো ভক্তের প্রতীক। ঘট অর্থাৎ শরীর, ঘটের মধ্যে জল অর্থাৎ মন, ঘটের মধ্যে আম পাতা অর্থাৎ ইন্দ্রিয়, আর জলের নিচে রাখা সোনা সেটি জীবাত্মা, অর্থাৎ সমবেত ভক্তদের প্রতীক এই ঘটে। আমাদের দৈনন্দিন জীবনের কর্মপদ্ধতি আমরা মায়ের এই জাগতিক রূপের মাধ্যমে জানতে পারলাম। আসুন আমরা সবাই মিলে এই কর্মযজ্ঞকে বাস্তব রূপ দান করার জন্য এগিয়ে যাই।
যে বর্ণনা করলাম, এবার একটু অন্যদিকে যাব। এবার আমাদের যেহেতু এই কাজ এখনো সম্পূর্ণ হতে একটু সময় লাগবে, তাই আমরা একটু সময় চেয়ে নিচ্ছি এই কাজ সম্পূর্ণ হওয়া পর্যন্ত। তার মাঝে আমাদের মধ্যে আরো দুই ক্ষুদে শিল্পী উপস্থিত আছে এবং তাদের অক্লান্ত পরিশ্রমে তারা কিছু ছবি এঁকেছে। সেই ছবি সম্বন্ধে তারা কিছু বলবে আমাদেরকে। সেই দুই ক্ষুদে শিল্পীর সাথে আগে আমরা পরিচয় করিয়ে দিই। কৌশিকী আর একজন হলো সৃজিত ঘোষ। তারা তাদের কিছু ছবি এঁকেছে। কৌশিকী এক্সিবিশন করছি তাদের ছবি নিয়ে, সুতরাং তাদের ছবিগুলো দেখুন আপনারা, কি অসম্ভব সুন্দর ছবি এঁকেছে এবং সেই ছবি সম্বন্ধে তারা কিছু বলবে। কৌশিকী, বলো, এটা তুমি কিসের ছবি এঁকেছো? হ্যাঁ, আর উপরে এটা কি? সান। গুড। এটা আচ্ছা, তারপরে পাশে এটা আলু। আচ্ছা, এটা আলুর মাথায় এগুলো কি বেরিয়েছে? আলুর দাগ। আচ্ছা, তার পাশে এটা হচ্ছে পেঁয়াজ। আপনাদের একটু দেখিয়ে দিই কৌশিকীর পেঁয়াজের মাথায় কি সুন্দর সুর বেরিয়েছে। কৌশিকীর পেঁয়াজ হাসছেও। কৌশিকী, খুব সুন্দর পেঁয়াজ। এই পেঁয়াজ দেখলে তো কারোর খেতেই ইচ্ছা করবে না। এবার উপরে এটা কি এঁকেছো? এটা কি? হ্যাঁ, বলো। প্রজাপতি। আচ্ছা, তিনটে ভূত। আচ্ছা, প্রজাপতি। বাহ, পঞ্চভূত। আমরা কৌশিকীর প্রজাপতি একটু দেখাবো। দেখুন আপনারা কি সুন্দর প্রজাপতি এঁকেছে। পঞ্চভূত। বাবা, পঞ্চভূত অসাধারণ। দেখুন আপনারা কি সুন্দর পঞ্চভূত। এই হচ্ছে আমাদের সেই ক্ষুদে শিল্পী কৌশিকী এত সুন্দর এঁকেছে। কৌশিকী, তুমি পাশে বসো। এবার আমরা যাব সৃজিতের আঁকায়। সৃজিতের প্রথম ছবি। সৃজিত, এটা তুমি কি এঁকেছো? এটা হচ্ছে শরৎকালে একটা জায়গা যেখানে একটা বাড়ি আছে, সেখানে অনেকগুলো কাশফুল ফুটে রয়েছে। কাশফুল আমরা কোন সময় দেখতে পাই? শরৎকালে দুর্গাপুজোর সময় আমরা কাশফুল দেখতে পাই। এটি একটি গ্রামের দৃশ্য, খুব সুন্দর। সামনে একটি নদী আছে যেখানে একজন মাঝি নৌকা চালাচ্ছে আর মাছ ধরছে। বাহ, খুব সুন্দর। এবার আমরা যাব ওর দ্বিতীয় ছবিতে। বলো, এটা কি এঁকেছো? এটা একটা ফুল এঁকেছি। এইখানে একটা পাতা, একটা গাছ, এখানে একটা পেঁচা, এখানে একটা গাছ আছে, এখানে একটা শালিক পাখি কেঁচো খাচ্ছে, আর এখানে একটা মাছ এঁকেছি, কাতলা মাছ। এই মাছটা তো জলে নেই। কাতলা মাছ। এই মাছটা কি করছে? শুধু ডাঙায় উঠে বসে রয়েছে? ওটা বাজারে বিক্রি করার জন্য রাখা হয়েছে। ও, বাজারে বিক্রি করার জন্য মাছটাকে তোলা হয়েছে, সেই জন্য মাছ জলের বাইরে বেরিয়ে রয়েছে। আর পেঁচাদের সাথে, শালিক পাখিদের সাথে মাছও বসে রয়েছে। আচ্ছা, এবার যাব আমরা এই ছবিতে। বলো, এই ছবিটা কিসের ছবি? এটা হচ্ছে কলকাতার ছবি, যেখানে আচ্ছা, হাওড়া ব্রিজ আছে, নিচে হুগলি নদী, যেখানে একটি জাহাজ চলছে আর একটি নৌকা চলছে। এখানে আশেপাশে অনেকগুলো বিল্ডিং আছে আর উপর দিয়ে একটা এরোপ্লেন উঠছে। দেখুন, হাওড়া ব্রিজের ছবি এঁকেছে এবং হাওড়া ব্রিজের নিচে কি এঁকেছো বলো আরেকবার। আচ্ছা, তারপর তার ভিতরে কি কি চলছে? এখানে জাহাজ আর নৌকা চলছে। বাহ, আর আকাশে পেঁজা তুলোর মতো মেঘ, আর এই পাশ থেকে কি উড়ে যাচ্ছে? ওটা বাহ। আর এগুলো পাখি, এগুলো সব আশেপাশে বিল্ডিং। বাহ। তারপরে ছবিটা কি এঁকেছো? হ্যাঁ, এটা হচ্ছে একটা এয়ারপোর্টের দৃশ্য, যেখানে হালকা বৃষ্টি হচ্ছে, ওপর থেকে সূর্য
সূর্য অল্প অল্প দেখা যাচ্ছে আর এখান থেকে একটা এরোপ্লেন টেক অফ করছে। তারপর আর এখানে একটা স্পেস অর্গানাইজেশনে গেছি, যেখানে একটা রকেটকে ছাড়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। আচ্ছা, এটা এটা একটা গ্রামের দৃশ্য, যেখানে সকাল আর আশেপাশে কয়েকটা বাড়ি আছে, আর এখানে একটা ছেলে ঘুড়ি ওড়াচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আচ্ছা কৌশিকী, এই সব ছবি ছোট্ট কৌশিকী এবং ছোট্ট সৃজিত এই দুজন মিলে এঁকেছে এবং খুব সুন্দরভাবে তারা তাদের মনের ভাব ফুটিয়ে তুললো। হ্যাঁ, বড় কৌশিকী। বলো বলো, তুমি নিজেই বলো। খুব সুন্দরভাবে তারা তাদের মনের ভাব ফুটিয়ে তুলেছে। তাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে আমরা আজকে সবার সামনে তুলে ধরলাম। সবাই আশীর্বাদ করবেন ওরা যেন অনেক বড় হয় এবং ভালো থাকে। আমরা আরেকবার দেখিয়ে দিচ্ছি ওদের আঁকাগুলো, দেখুন। খুবই সাধারণ আঁকা, তবুও ওরা চেষ্টা করেছে কিছু এঁকে এবং ওদের মনের ইচ্ছা ছিল একটা এক্সিবিশন করা হোক, তাই জন্য আমাদের এই চেষ্টা। কৌশিকী, এটা কি এঁকেছো? এটা কি? এটা তো আমরা দেখিনি মনে হয়, এটা একটু দেখুন ভালো করে। হ্যাঁ, এটা কি? হ্যাঁ, সাপ দৈত্য। আপনারা কি কোনোদিনও শুনেছেন সাপ দৈত্যর নাম? দেখুন কৌশিকী কি সুন্দর সাপ দৈত্য এঁকেছে। তাদের এই প্রচেষ্টাকে আমাদের দেখে দেখানো হয়েছে বাবা। এটা আমি বলিনি। সবাই ওদের আশীর্বাদ করবেন, ওরা যেন জীবনে অনেক বড় হতে পারে। কৌশিকী এবং সৃজিত সুস্থ থাকুক, ভালো থাকুক, মায়ের কাছে এই প্রার্থনাই আমরা করি। দেখুন আমাদের পরিবারের সব সদস্যরাই কোনো না কোনো কাজে লিপ্ত। এখানে মা, আমার মা ইন্দিরা কর, কল্পনা দি, মৈত্রেয়ী, সুকান্ত, আমার বাবা শ্রী তপন কর। সবাই একটু হাত দেখাও যাদের নাম যখন বলছি। আমাদের বুনু, সুপর্ণা। দেখুন দেশলাই কাঠি দিয়ে মা দুর্গার চিত্র তুলে ধরার চেষ্টা করছে। মা দুর্গা 10 হাত এবং তার সাথে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী, মহিষাসুর এবং একটি আমরা যেমন দেখি মাকে ঠিক সেইভাবেই তুলে ধরার চেষ্টা করেছে। আমরা একটু দেখি ওদের কলা কৌশলী। দেখুন ফুল দিয়ে ফুলের কাজ। আমরা এটা দেখাবো। দেখুন অসাধারণ ফুলের কাজ চলছে। ছোট্ট কৌশিকীও কাজে নেমে পড়েছে। ছোট্ট কৌশিকীও সাহায্য করছে কাজে। বড় কৌশিকী, আমার বারবার ভুল হয়ে যায়। দেখুন এখানে গাছের থেকে তুলে আনা ফুল, গোলাপ, ছোট ছোট গাছের পাতা, সব আমাদের ঘরের জিনিস দিয়েই এই তৈরি হচ্ছে এগুলো। দেখুন ঘটের সামনে ধুনুচি। আমাদের একটি ছোট্ট প্রচেষ্টা মাত্র। দেশলাই কাঠি দিয়ে তৈরি এগুলো।
দেশলাই কাঠি দিয়ে। সেই সকাল থেকে এই কাজে সবাই যোগদান করছে। তো এদের সাথে ভালোভাবে পরিচয় না করানো পর্যন্ত ঠিক মন ভালো লাগছে না। কল্পনাদি, আমাদের দিদি কল্পনাদি, কল্পনাদি হাত দেখাও। আমার মা ইন্দিরা কর, সৃজিত, তপন কর আমার বাবা, সুকান্ত, মৈত্রী একটা হাত দেখাও, সুপর্ণা, বুনু, আর এই পুরো ব্যাপারটা যার মাথা থেকে বেরিয়েছে সে হলো আমাদের প্রতীক, যাকে না দেখালেই নয়। তার উৎসাহেই এই সব কিছু। আর আপনারা যে পাঠ শুনলেন, সেই পাঠ যারা যারা করেছেন তারা হচ্ছেন আমাদের মামা শ্রী মানস ধর মজুমদার, আমার বাবা শ্রী তপন কুমার কর এবং আমি সোমা। এই না, একটু আমার নিজেকেও দেখাই, একটু দেখে নিন। সোমা, আমি। আমাদের মানস মামা এখানে নেই, মানস মামা আসলে মানস মামার সাথেও পরিচয় করিয়ে দেব আপনাদের। একদমই ঘরোয়া অনুষ্ঠান এবং আমরা রাত্রেও কিছু ছোট অনুষ্ঠান করব। আমাদের মামা এসে গেছে, মানস মামা। মানস মামা এই যে পাঠ করলেন কিছুক্ষণ আগে। মামা ব্যস্ত, বুঝতেই পারছেন, সব দিকটাই সবাইকে দেখতে হচ্ছে। রাত্রেও আমাদের ছোট একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে, আপনারা সবাই দেখবেন। আপনারাই আমাদের প্রেরণা। আর আমাদের এই অনুষ্ঠান কেমন লাগছে অবশ্যই জানাবেন, তাহলে আমরা একটু উৎসাহ পাবো। আমাদের এই কাজ প্রায় শেষ। আপাতত এই সকালের অনুষ্ঠানের এখানেই সমাপ্তি, যদিও এখন সকাল নেই, দুপুর। আবার সন্ধেবেলায় আপনাদের সাথে দেখা হবে আমাদের ছোট্ট ঘরোয়া সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।